নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় সকলকে স্বাগত। বরাবরের মতো আমরা রবিবার দিন সকলকে বিশিষ্ট সাহিত্যিকদের নিয়ে একটু আড্ডায় বসি। তো আজকে আমাদের দুজন বিশিষ্ট কবি সম্পাদক রয়েছেন। তার আগে আমি আরেকজনকে পেয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি সম্পাদক সদ্য হীরক বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমরা তার কাছ থেকে কিছু আলোচনা শুনব। হীরকদা নমস্কার, একটু কাছে। নমস্কার। শুভ নববর্ষের পর হীরকদার সঙ্গে অনেকদিন পর দেখা হলো। শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ। হীরকদা, তো তুমি আমাকে যেটা অনেকেই আলোচনার জন্য অনেকে অনুরোধ করেছে, তো তুমি একটু আমাকে কবিতা নিয়ে কিছু বলো, যে আধুনিক, উত্তর আধুনিক থেকে শুরু করে অ্যান্টি পোয়েট্রি বা হাংরি আন্দোলন বা তারপরে যে এখন জিরো বাউন্ডারি কবিতার যে একটা ঢল এসছে, সে সম্বন্ধে তোমার কিছু বক্তব্য শুনি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে কবিতা হচ্ছে কবিতা হয়ে উঠতে হবে, এটা হচ্ছে বড় কথা। আর আমি যেটা বারবার বলি সেটা হচ্ছে যে কবিতা সময়কালের মধ্যে মডার্ন, এবং সেটা যখন সময় পেরিয়ে গিয়েও, সময়ান্তরে গিয়েও যখন সেটা মডার্ন হবে, তখন সেটাকে আমি বলবো অন্তত পোস্ট মডার্ন, এবং সেটা হচ্ছে উত্তর আধুনিক। আধুনিককে ছাড়িয়ে যাবে যখন, অর্থাৎ সে সময়কালেও আধুনিক আর পরবর্তীকালেও আধুনিক, সেটাকেই বলবো আমি উত্তর আধুনিক বা পোস্ট মডার্নিজম। এই পোস্ট মডার্নিজম, ম্যাজিক রিয়েলিজম, এগুলো শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এবারে আমাদের একটা চরিত্র আছে এমনই, বাঙালিদের শুধু না, ভারতীয়দের, যে বিদেশি যে সাহিত্য, সেই বিদেশি সাহিত্যকে নিয়ে বা বিদেশি সাহিত্যিকদের নিয়ে তারা যাই বললো কেন সেটাকে নিয়ে এবারে আমরা শুরু করে দিই নকল করে। কিন্তু আমাদের যে দেশীয় ভাষাতে যারা লিখে গেছের তারা যে কত সুন্দর বল, সেটা তুমি একটু আমাকে বলো, যে আমাদের দেশের দেশে যেটা বলছি, আমাদের দেশে রবীন্দ্রনাথের সময় আধুনিক ছিলেন তো। কেন বলছি, একটি উদাহরণ দিলে সবচেয়ে বেশি বোঝানো যায়, শুধু নাম বললে তো হবে না। কেননা তখন একজন কবি ছিলেন রবীন্দ্রনাথের সমসাময়িক, সেও খুব বড় কবি, কিন্তু তার নাম আমি এখন বলছি না, তার কবিতার এক লাইন বলছি। তারপর পাশাপাশি রবীন্দ্রনাথ সেই সময় কী রচনা করলে সেটাও বলছি। হ্যাঁ, ভালো কথা মনে পড়লো আঁচাতে আঁচাতে, ঠাকুরজিকে নিয়ে গেছে নাচাতে নাচাতে, সেই কবি লিখলেন। তার কারণ কি, তখনকার দিনে যে ছন্দ ছিল, ছন্দের তারা এই ব্যাখ্যাটাও করতেন, যে কি ঘটনা ঘটছে সেই ঘটনাটা বলতে থাকতেন। রবীন্দ্রনাথ তখনই লিখছেন সেই সময়ে, তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকামোর, তাই দিয়ে অমৃত মূরতি, যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা, পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে, তৃষার্ত আবেগ বেগে। এই যে কবিতা, এটা তো এখনও আছে। এই কিছুদিন আগে আমাকে এই একটা অনুষ্ঠানে গেছিলাম, এই সৃজনীতে আবৃত্তির একটা বিরাট অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত ছিলাম, যে দেখলাম সেখানে এই কবিতা আবৃত্তি হচ্ছে। তাহলে 150 বছর বাদে যদি এটা আবৃত্তি হয়ে থাকে, তাহলে আমি জানবো যে এটা হচ্ছে উত্তর আধুনিক পোস্ট মডার্ন, এবং আরও 100 বছর থাকবে। এবারে তোমার আরও 50 বছর 60 বছর বাদে একজন কবি, ধরো আমি বলছি, তিনি লিখছেন এরকম যে যুবতী কিছু জানে না, শুধু প্রেমের কথা বলে, দেহ আমার সাজিয়েছিল প্রাচীন বলকলে, আমিও পরিবর্তে তার রেখেছি সব কথা, শরীর ভরে ঢেলে দিয়েছি আগুন প্রবণতা। তাহলে এই কবিতার মধ্যে কি ভেতরে কোনো নেই? আজকে তো 60 বছর বাঁচে আছে এই কবিতাটা, 60 বছর আগে তো লিখেছেন শঙ্কর ঘোষ, আজকে তো বেঁচে আছে এটা। আমার মনে হয় এটা আরও 100 বছর বাঁচবে এই কবিতাটা। তাহলে এবারে ছন্দ আছে, ছন্দকে শেষ করে দেবো, ছন্দ নেবো না, এই ধরনের একটা মানসিকতা আছে যারা পোস্ট মডার্ন তারা করবে। এই ধরনের একটা মানসিকতা আমাদের মধ্যে কিন্তু চালিয়ে গেছে। কারণ আমাদের ইংরেজ আমাদের কী করেছে, এক মেরুদণ্ড পুরো ভেঙে দিয়ে গেছে, রক্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে কি কৃতদাস। কেন তারপরে তুমি বলছো আমরা বাইরের দেশ থেকে নিয়ে সবসময় নেওয়ার চেষ্টা করবো। কিন্তু এই যে ধরো তোমার রবীন্দ্রগুরু বা বিমান চ্যাটার্জি, এরাও তো পোস্ট মডার্ন। কেননা আজকেও তুমি যে ধরো এতদিন ওরা নিউ সাহিত্য করেছে, আজকে 30 বছর 40 বছর তো মোটামুটি এই নিয়ে আলোচনা হচ্ছে। এটা তুমি আমাকে বললে যে এই নিয়ে পিএইচডি করেছে একজন, বাইরে বিদেশে নাকি এইটা গেছে, এই আমাদের বিমানদারি এটা। আচ্ছা, হ্যাঁ, এটা গেছে তো, প্লাস কৃত্তিবাসে এবারে সংখ্যাতে আলোচনা হয়েছে। তারপরে এটা কি, তারপরে বেঁচে আছে তো এটা, তারপরে এটা মডার্ন শুধু না, পোস্ট মডার্ন। কারণ তখন যদি মডার্ন ছিল, তাহলে এখন তো পোস্ট মডার্ন ওটা। হ্যাঁ, কিন্তু আমরা স্বীকার করবো না, কারণ আমাদের রক্তের মধ্যে এটা আছে যে আমাদের লোক যদি কেউ করে, আমাদের দেশীয় লোক, তাহলে তাকে আমাকে করা চলবে না। কেন বিদেশি থেকে যাই করুক না, সেটা হচ্ছে সাংঘাতিক ব্যাপার। এটা খুব মুশকিল ব্যাপার হয়ে গেছে এখন। ঘটনাটা হচ্ছে, দেখো, প্রত্যেক বড় বড় কবি, আমি বলছি মাইকেল সেই সময় কিন্তু মডার্ন ছিলেন, এবং পরবর্তীকালে পোস্ট মডার্ন।
কেননা রবীন্দ্রনাথ মহাভারত পোস্টমডার্ন, মহাভারত চূড়ান্ত মাইকেল এসে কিন্তু বাঘটা বদল করেছে। বাঘ বদল বলে কিছু হয় না পৃথিবীতে, সবটাই সরল রেখাতে যাচ্ছে। এবারে বাঘ বদল যেটা আমরা করছি অ্যাডিশন করছি, একটু করে অ্যাডিশন করছি। কেমন ধরো আমি বলছি একটা উদাহরণ দিই, রবীন্দ্রনাথ ধরো কর্ণকুন্তী সংবাদ লিখলেন, তো সেটা কোথা থেকে লিখলেন? তার অরিজিনালটা কি? মহাভারত তো, হ্যাঁ রামায়ণ তো না, মহাভারত। রামায়ণ মহাভারত গ্রেট এপিক তো। ওখানে কর্ণকুন্তী সংবাদের রবীন্দ্রনাথ কি বলছেন, অনেকেই কর্ণ এবং কুন্তী নিয়ে লিখেছেন তো, কিন্তু রবীন্দ্রনাথ যখন বলছেন আমি রব নিষ্ফলের হতাশার দলে, কর্ণর মুখ দিয়ে বলছেন তো উনি। যখন কুন্তী এসে বলছে যে তুই হচ্ছে আমার ছেলে, তুই চল অর্জুনকেও ব্যাপারটা, তুই হচ্ছে বড় ছেলে, আমার ওখানে এই করতে হবে, তখন তুই রাজ্যপাল। তখন বলল না না তাই হয় নাকি, যখন মনে নেই তখন তুমি যখন আমাকে জলে ফেলে দিয়ে চলে গেছিলে, হ্যাঁ। আর অধীরত সুতপুত্র রাধা গর্ভজাত, কর্ণবর নাম আমি রব নিষ্ফলের হতাশার দলে। এই লাস্টের যে লাইনটা, এটা তো চূড়ান্ত, এটা তো 100 বছর কেন 500 বছর বাঁচবে এই লাইনটা। যারা বামপন্থী আন্দোলন করে বা একটু মানবের কথা বলেছে, এই আমি রব নিষ্ফলের হতাশার দলে, এই সর্বহারের কথা ওরা বলছিল, যারা বলেছে এবার বামপন্থীরা বলে বা মার্ক্সবাদী যে দর্শনে, তাতে আমি রব নিষ্ফলের হতাশার দল তো আরো বড় মানে বামপন্থী কথা, তাই না? তো আমার কথা হচ্ছে যে মডার্নিজম পোস্ট মডার্নিজম এগুলো হচ্ছে প্রত্যেকটা আপেক্ষিক ব্যাপার। সবচেয়ে বড় কবি হচ্ছে আইনস্টাইন, সবচেয়ে বড় কবি হচ্ছে নিউটন। কেন আইনস্টাইন যেটা আপেক্ষিক থিওরি দিয়েছে, সেটা শুধুমাত্র যে পদার্থবিদ্যা বা কেমিস্ট্রির মধ্যে নাই, ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। আমাদের দেশে আমাদের মানব জীবনে তুমি দেখবে আপেক্ষিক। জয়ন্ত কত বড় কবি যদি আমি বলি এখন, তখন আমি রেসপেক্ট করবো, মানে উইথ রেসপেক্ট টু সাম বলবো তো। রবীন্দ্রনাথের রেসপেক্টে জয়ন্ত ছোট্ট একটা বিন্দু, কিন্তু যদি বলা হয় যে হীরক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে জয়ন্ত বিরাট বড় একটা, উইথ রেসপেক্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। যাই হোক, এনিথিং যে কোনো জিনিস এটা যখন তোমার ম্যানকাইন্ডে চলে আসে তখন সেটা পোস্ট মডার্ন, এবং শুধু তখন বিজ্ঞান থাকে না, সেটা দর্শন হয়ে যায়। আইনস্টাইনের বাদ দিয়ে তুমি যদি ধরো, নিউটনকে যদি ধরো, সাংঘাতিক কথাতে অত বড় কবিতা লেখা হয় না এক লাইনে। ইচ অ্যান্ড এভরি অ্যাকশন হ্যাভ ইকুয়াল অ্যান্ড অপোজিট ডিরেকশন, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত ক্রিয়া থাকে। এটা তো উনি দেখাচ্ছেন ফিজিক্সে বা কেমিস্ট্রিতে, কিন্তু তার মানে কি তুমি বলতে চাইছো কি পরীক্ষা নিরীক্ষা সবসময় চলতে থাকবে অটোমেটিক্যালি। এটা তোমাকে জোর করে যখনই তুমি করবে, আমি মনে করি সেটা হচ্ছে ধর্ষণ করা। কিরকম? ফিজিক্যাল ধর্ষণ, শুধু ধর্ষণ না তো, মানসিক ধর্ষণটাও একটা ধর্ষণ। আমি জোর করবো কেন? একটা তো প্রবাহ তো, যেমন ধরো একটা তুমি গান গাইছো, আমি জোর করে কিছু শব্দ ব্যবহার করে দিলাম, কিন্তু গানে যে রসটা তুই পেলে না। হ্যাঁ, ধরো রবীন্দ্রনাথের একটা গান আছে, কেন সারাদিন ধীরে ধীরে। এই গানটা তুই যখন শুনছো, তখন শুধু গানটার যে ভেতরে তুই ঢুকে গিয়ে না নিজেকে তুমি আত্মস্থ করতে পারছো। হ্যাঁ, আছে তো। আবার সেটা তো অবশ্যই। এবার দেখো, রবীন্দ্রনাথ যখন আত্মস্থ হয়ে আছে, ঠিক পরবর্তীকালে যখন নজরুল গান গাইছেন, মানে ওই একটা তো মালার মতো ছিল তখন যারা জন্মেছে। ধরো রবীন্দ্রনাথ জন্মালো, তার 2 বছর বাদে 1863-তে জন্মাচ্ছে বিবেকানন্দ, আবার আরো 2 বছর বাদে হচ্ছে অতুল প্রসাদ, তার 2 বছর বাদে হচ্ছে রজনীকান্ত। এরকম করে মালাটা কমপ্লিট হচ্ছে ইয়েতে গিয়ে আমাদের ওর কি নাম নজরুলে। তাহলে তখনকার কবিরা কিন্তু গান লিখতো। অতুল প্রসাদ বললো যে আমরা যে গান লিখে একটা ফর্মে দিয়ে রাগটা ব্যবহার করে দিই, আপনার গান তো কিছু বোঝা যায় না, রবীন্দ্রনাথকে বলেছিলেন। তো রবীন্দ্রনাথ হেসেছিলেন। কেন হেসেছিলেন? তিনি বলতে চাননি অতুল প্রসাদকে যে আমি ফিউশন করি, আজকে যে কথাগুলো বলছি ফিউশন। তিনি রাগটা একটা রাগ কিন্তু ব্যবহার করেননি। যেমন একই লাবণ্যে পূর্ণ প্রাণ, তুমি যদি গানটা শোনো, হ্যাঁ ওই যে রাগটা, হ্যাঁ ওইখানে কিন্তু দেখবে 2-3টে রাগকে তিনি ইউজ করেছেন ওখানে। তার মানে কি রবীন্দ্রনাথ মারাত্মক আধুনিক তো। কেননা আমি যখন একটা ছেলেকে পড়াতে যাই, বা আমার বাড়িতে যখন কোনো একটা বাচ্চাকে, তখন কি দিই? রবীন্দ্রনাথের প্রথমে কি আমি একবারে রক্তকরবী দিই? তখন প্রথমে কি শিশু দিই, তারপর দিকে নৈবেদ্য, তারপর হয়তো নৈবেদ্য, তারপর হয়তো সোনাতুরি দিই, তারপর লাস্টে আমি ক্যামেলিয়া দিচ্ছি। কেননা আমি গদ্যটা ঢুকে গেলাম এবারে। তো রবীন্দ্রনাথ যদি এই দ্বারটা উদ্ঘাটন না করতো এই গদ্যের, হ্যাঁ গদ্য কবিতা, তাহলে আমরা পেতাম কি কিছু? আমরা লিখতে পারতাম? এখন আমরা খুব বড় বড় কথা বলি, অনেক কিছু বলে দিই আমরা। এবার ধরো তোমাকে যাই করো না কেন, একটা কন্টিনিউয়াস ওভারফ্লো থাকতে হবে। কোনো যে মানে নেই সেটাই মানে, এটা বলেছিলেন শঙ্খ ঘোষ, কিন্তু কবিতাতে কোনো যে মানে নেই তিনি ওইভাবে বলতে চাননি। কেন মানে একটা থাকে, কেন জীবনের এই যে বেঁচে থাকার একটা মানে থাকে। তো এই যে 100 দিনের কাজ করছে লোকগুলো, 265 দিন যে কি করবে সে নিয়ে আমি ভেবেছি কখনো? কেন 365 দিন তো তাকে বেঁচে থাকতে হয়, ভেবেছি কখনো? 100 দিনের কাজই সে পায় না। তার মানেটা কি? তার মানে আছে একটা, কিছু একটা আছে, আমাকে মানতে হবে। এবারে আমি শব্দের ক্ষেত্রে যদি বলি যে এইটার মানের সাথে এই মানে, ওটা কবিতাতে হয় না, গানেও হয় না, নাটকে হয় না, কোনো কিছুতেই হবে না। কেন রক্তকরবী অন্তত 10 বার প্রযোজনা আলাদা আলাদা করেছে শম্ভু মিত্র একা। শম্ভু মিত্র এবং বোকা ছিলেন না, তিনি একজন প্রফেসর ছিলেন, ছেড়ে দিয়ে এসে নাটক করেছেন ভালোবেসে, এটা আমরা সবাই জানি। আর রক্তকরবী ছাড়াও আমি বলছি, যারা ওয়াইদি পাউস করেছিল, হ্যাঁ
ওয়াইদি ভোসলে বিদেশি ইয়ে নিয়ে করেছিলেন তো। এবার ধরো সোফোক্লেসের হচ্ছে সাংঘাতিক মানে ইয়ে নাটক তো ওটা, হ্যাঁ। তো এই নিয়ে তোমার যদি আলোচনা করি 3 ঘন্টা হয়ে যাবে। তুমি কনক্লুশনে আসো। আমি কনক্লুশনে আসতে চাইছি, সেটা হচ্ছে যে কবিতা হচ্ছে এমন একটা জিনিস সকলের কাছে এটা হচ্ছে একটা শিল্পের আকারে আসবে, মনের একটা চূড়ান্ত রকমের একটা অনুভূতির প্রকাশ ঘটবে তার মধ্যে। বা কেউ আনন্দ পেতে পারে, কেউ হয়তো একটা কবিতা পড়ে ক্রোধের প্রকাশ করতে পারে, কেউ বিষাদের মধ্যে যেতে পারে, যে কোনো দিকে চলে যেতে পারি। কবি নিজেই বলেছেন যে আমি যে কোনো দিকেই যেতে পারি, কিন্তু কেন যাব, কিন্তু আমি যে কোনো দিকেই চলে যেতে পারি, তিনি আবার বলছেন। অর্থাৎ হচ্ছে কি না, আমি একটা শেষ প্রশ্ন আমি তোমার কাছে একটা রাখবো, যে নতুন প্রজন্মের কবিদের কাছে তুমি একটু বার্তা দাও, এবং আরেকটা সাথে সাথে বলবো যে কবিতা কি পাঠক বিমুখ হয়ে যাচ্ছে, মানে পাঠকের থেকে দূরে সরে যাচ্ছে, এবং তুমি একটা কিছু বার্তা দাও। না, আমি দেখো প্রথম কথা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে নাকি দীক্ষিত পাঠকের? না, দীক্ষিত ফিক্ষিত সব ফালতু কথা যারা বলে না, তারা কনফিউজ করে দিতে চায়। আর মডার্নিজম পোস্ট মডার্নিজম এটাও কনফিউজ করে দেওয়ার কথা, এটা টোটালি কনফিউজ করে। কবিতার আসল যে রসটা, আমার তো একটা ধরো আমি একটা রসগোল্লা খাবো, তুমি ধরো কোনোদিন রসগোল্লা খাওনি, আমি তুমি বোঝাতে পারবো যে এটা মিষ্টি কতটা? পারবো না। এটা তো আমার কথা না, রামকৃষ্ণ ঠাকুরের কথা, তুই ঠাকুরের ভক্ত, এটা বলেছেন তো উনি, যে মিষ্টিটা কতটা তুই খা আগে দেখ। তাহলে আমি যখন কোনো জিনিসই রসটা গ্রহণ করতে যাব, আমাকে তার মধ্যে কি প্লাঞ্জ হতে হবে। তো রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, আই প্লাঞ্জ উইথ অল মাই হার্ট ইন্টু দ্য ডিপ অফ দ্য ফেথমলেস লঙ্গিং আই লুজ মাই সেলফ। কবিতাতে যখন আমি ঢুকে গেছি না, তখন আমি সমস্ত কিছু উজাড় করে দিয়ে গেছি একবারে, আই লুজ মাই সেলফ। তাহলে আমার কথা হচ্ছে কবিতা যদি আপনার ভালো লাগে, আপনি কবিতা পড়ুন। প্রচুর কবি, বড় বড় কবি আছে না, পড়াশোনা করতে হবে। হ্যাঁ, পড়তে হবেই একদম। পড়াশোনাটা একটা সাংঘাতিক। এবার এই যে শিক্ষা, এটা বুকিশ নলেজ বলছি না আমি, এই এডুকেশন হচ্ছে ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন এ ম্যান। এটা আমার কথা না, এটা বিবেকানন্দের কথা। আরও এক হাত উপরে গিয়ে ও বলছে গান্ধীজি, যে এডুকেশন ইজ দ্য অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। মানে পুরোপুরি তোমাকে মানুষ হতে হবে, তার মানে তবে তুমি কবিতাতে বা শিক্ষাতে আসতে পারবে। শিক্ষা কি আনে? অনেকে আমার বিপ্লব আনে, চিত্র আনে, আমি ওসব বলছি না। শিক্ষা আমাদের জ্ঞান দেয়, নলেজ, তাই তো? নলেজটা আমাদের কি দেবে? আলটিমেট নলেজ আমাদের কনফিডেন্স দেবে। কনফিডেন্স যদি তুমি একবার পেয়ে যাও, তাহলে আর কোনো চিন্তা নেই তোমার। এখন হচ্ছে কি, যে আমাদের দেখবে বিটেক করলো, তার এমটেক করলো, তারপরে দেখবে তুমি এমবিএ পড়ানো হচ্ছে। এমবিএ প্রথম যে 6 মাস পড়ানো হয় না, তুমি যদি দেখো, লক্ষ্য করবে, ওদের কিন্তু এই কনফিডেন্সটা বিল্ড আপ করে, যে তুমি একটা কারখানাতে যাবে বা কোনো একটা জায়গায় তুমি সিইও হয়ে যাবে, তুমি সেখানে কিভাবে ম্যানেজ করবে না করবে, সেই তোমার নিজেরই যদি কনফিডেন্স না থাকে, তুমি বলতে পারবে না। আর এই তুমি যেটা বলছিলে না, যে এখনকার ছেলেমেয়েরা বা কেউ যদি কবিতা লিখতে চায় বা কবিতার সম্পর্কে আসে, তাহলে আমি প্রথম বলবো যে বেসিক জিনিস কিন্তু তাকে করতেই হবে। তার কারণ হচ্ছে, ধরো আমাদের যেমন বেসিক জিনিস হচ্ছে খাদ্য, বস্ত্র, মানে মাথার উপর ছাদ, সেরকম ওকে কি হবে? শব্দ চয়ন, এটা বিরাট বড় ইম্পর্টেন্ট জিনিস, এটা করতেই হবে তাকে ঠিক মতো। কবিতার শব্দ আলাদা, শব্দ, উপমা, এবং সবচেয়ে বড় কথা যেটা চিত্রকল্প, এই যে 4-5টা উপরে যে কবিতাটা কাঠামোটা দাঁড়িয়ে থাকে না, সেই বেসিকটা কিন্তু তাকে জানতেই হবে, এবং সেই জায়গাতে দিয়ে তাকে কাজ করতে হবে। যে আমি যদি শব্দটাকে অ্যাডজেক্টিভাইড করি কেমন হয়, এইগুলো আমার খুব বেশি শব্দের জাগলারি, সেটাও একদমই হবে না, পারেনি তো ওরা। 60-এর দশকে চেষ্টা করেছিল ওরা। 60-এর দশকে সবচেয়ে বড় দুটো ব্যক্তিত্ব ছিল তো, গদ্যের একজন ছিলেন, তার নাম হচ্ছে রমানাথ রায়, শাস্ত্রবিদ্যা আন্দোলনের, আর এই আমাদের পবিত্র মুখোপাধ্যায় হচ্ছে কবিতার। তারা যখন মারা গেল, একজনের ইন্টারভিউ তোমার আনন্দবাজার বেরিয়েছিল রমানাথ রায়টা, আর এরটা বেরিয়েছিল কবি সম্মেলনে, এবং সেই সম্মেলনে পবিত্র মুখোপাধ্যায় নিজে বলেছিলেন যে শ্যামল, তুমি যদি নিজে নাও শ্যামলকান্তি দাসকে, তবে আমি ইন্টারভিউ দেবো, রমানাথ দেবো না। তো শ্যামলকান্তি দাস নিজে যে ইন্টারভিউ নিয়েছিলেন, এবং সেটাতে পবিত্র মুখোপাধ্যায় এবং রমানাথ দাস দুজনেই বলেছেন, পবিত্র মুখোপাধ্যায় পরিষ্কার বলেছে যে দেখো, আমরা অনেক চেষ্টা করেছি একটু আলাদা রকম ফর্মে, শাস্ত্রে কিন্তু শাস্ত্রের মধ্যেই দিয়ে যেতে হবে। কারণ নদীকে আমি আটকে দিতে পারবো না, বিপরীতে নিয়ে যেতে পারবো না, নদী বইবে, কিছু করার নেই আমার। এবারে আমি কখনো একটু ডিপ ইয়ে করে দিলাম, মানে ডোজিং যেটা বলে, হ্যাঁ, বা কখনো ধরো সেখানে নদীর জলটা একটু নাব্য হলো, আমি হয়তো নৌকা করে চলে গেলাম। তুমি তো ধরো ওই দিকটায় যাও, ওই যে তোমার নবদ্বীপ, তুমি দেখবে না একটা দিকটা চড়া পড়ে গেছে, দেখেছো তুমি? হ্যাঁ, ওখানে যাচ্ছে না নদীটা, এখন আমি ডোজিং করে চলে যাচ্ছি। সেরকম হচ্ছে সাহিত্যেরও এই নদীর মধ্যে তোমাকে একটু সামান্য ইয়ে করছি আর কি। আরেকটা জিনিস যেটা পড়তে না আরেকটা কথা বলে নিই, অনেকগুলো কথা এর মধ্যে আছে ইন্টারভিউগুলোর মধ্যে, ওনারা যেটা বলেছেন তার মধ্যে এত সময় নেই, আমি শুধু রমানাথ রায়ের একটা কথা বলে দিই। রমানাথ রায় নিজে বলেছেন ওখানে, যে আমি প্রথমে কিন্তু কবিতা লিখতাম, কিন্তু আমার মাস্টারমশাই ছিলেন শঙ্খ ঘোষ, উনাকে আমি কবিতা গল্প দুটোই যখন দেখাচ্ছি, তখন শঙ্খ ঘোষ নিজে বলে দিয়েছিলেন যে তুমি লিখতেই পারো, কিন্তু তুমি গল্পটা লেখো, গল্পতেই তুমি পাবলিশ করবে। বলছে উনার কথাটাকে আমি ধ্রুব সত্য মনে করেছিলাম বলে
আমি গল্পের মধ্যে চলে গেলাম এবং আমি গল্পে মোটামুটি লিখছি এবং তুমি পরবর্তীকালে রমানন্দের ফর্মগুলো তুমি দেখেছো তো, এই 2 লাইন লিখে ফুলস্টপ দিচ্ছেন, 3 লাইন লিখে ফুলস্টপ দিচ্ছেন, মানে উনি লিখছেন কিন্তু স্বাভাবিক লেখাটাই লিখছেন, মানে এমন কিছু কঠিন কিছু ওই শব্দ দিয়ে তুমি যেটা বলছো জাগলারি করছেন কি করছেন না, পারছে না, কিন্তু যারা চেষ্টা করছে আমি কিন্তু তাদেরকেও সম্মান করব। কেন করব না, যেন আমাদের এখানে প্রদীপ চক্রবর্তী সে করছে কিন্তু চেষ্টা, সে বলেছে হিরোদা আমি কিন্তু এটার মধ্যেই থাকতে চাই, আমি এটা চেষ্টা করে দেখি যদি কিছু শব্দের মধ্যে ইয়ে করা যায়, যেটা আমাদের বালীন ঘোষালের কাছে আমরা দেখেছি বা অমিতাভ ভট্টের কাছে দেখেছি বা কিছু কিছু আছে যাদের কাছে আমরা দেখতে পাই আর কি এই ধরনের। স্বপন রায় যেমন, স্বপন রায় সম্পর্কে কেউ বলে না, কিন্তু স্বপন রায় কিন্তু এই জিনিসটা নিয়ে প্রচুর চর্চা করেন এবং করেছেন এতদিন। নতুন কবিতা বলে একটা কাগজ করেছেন, তুমি দেখেছো বোধহয় কাগজ, এইরকম মোটা কাগজ, এবং সেখানে তিনি করেছে কবিতা ক্যাম্পাসে করেছে, কিন্তু কবিতা ক্যাম্পাসকে যে আমি পোস্টমর্টম বলবো সেটা বলবো না, সে নিয়ে আমাদের আলোচনাও হয়েছে অনেকের সাথে। 80 দশকে যারা কবি তারাও কিন্তু চেষ্টা করেছেন একটা অন্যরকম ফর্ম আনার জন্য। আমি তোমাকে আগের দিনে বলেছিলাম যেটা ফর্মের উপর আমরা কাজ করতে পারি, কিন্তু আমরা বিষয় বা কন্টেন্টের উপর আর কিছু করার নেই। যে বাংলা সাহিত্য এত রিচ আছে না কবিতাতে, তুমি বলো না আমি শুধু জীবনানন্দকেই বলে যাচ্ছি এখন 126 বছর তো জীবনানন্দ বলছি, কেন বিষ্ণুদেবকে বলবো না? আচ্ছা তুমি আমাকে বলো তো আমি কতটা বায়াসড, আমরা বিষ্ণুদেব, সমর সেন এদের কথা বলি কি আমরা? বলি না। হ্যাঁ, অভিযোগ চক্রবর্তী বলি না। প্রেমের মিত্র তো মারাত্মক বড় কবি ছিলেন তখনকার দিনে, যেখানে জীবনানন্দের বউ বলছে জীবনানন্দ মারা গেছে, ওই অবস্থায় বলছে জীবনানন্দ যখন এসছে তখন ও দেওরকে বলছে অশোকানন্দকে যে এ হচ্ছে মানে কি প্রেমের মিত্র এসে গেছেন, তাহলে তোমার দাদা নিশ্চয়ই বড় কবি ছিলেন। মানে কিরকম সেই লোকটাকে নিয়ে আমরা কোনো কথা বলছি। এবার তুমি হয়তো বলবে যে উনি তো বাজারি ছিলেন, প্রচুর পপুলার। আরে ভাই বাজারি তো নীরেন চক্রবর্তীও ছিল, তাহলে 100 বছর পূর্ণ হয়েছে, এখন তো 100টা অনুষ্ঠান করছে সাতকর্ণী ঘোষ, 51টা অনুষ্ঠান হয়ে গেছে অলরেডি। আচ্ছা এ অলরেডি বাংলা একাডেমি থেকে অনুষ্ঠান করলো নীরেন চক্রবর্তী বিরাট করে সরকার, আবার কবিতা একাডেমি থেকে অনুষ্ঠান করলো, তারপর নজরুল একাডেমি থেকে সরকারি 3টে অনুষ্ঠান করেছে, আর এ তো 100টা অনুষ্ঠান করবে বলছে সারা বছর ধরে। তাহলে আমি এখন যদি বলেছি না উনি কবি ছিলেন না, কারণ তখন এইসব লিখতো অনেকে যে উনি বাজারি কবি, বাজারি মানে আনন্দবাজারি কবি আর কি, মানে ওনাকে একটা ঠেস দিয়ে কথা বলতেন নীরেন চক্রবর্তীকে। কিন্তু আজকে তো নীরেন চক্রবর্তী নিশ্চয়ই তাহলে লোকে তো পড়ছে, এবার তুমি আর আমি যদি দুজন যদি ঘরের ভিতরে ঢুকে বলি না না ফালতু এসব বড় বড় শব্দ ব্যবহার করেননি, খুব হালকা শব্দ, উলঙ্গ রাজা লিখেছে, ও আবার কি আছে ওটা কিছুই না, ওইটাই তুই লেখ না দেখি। আপেল যে মাটির নিচের দিকে পড়ে এই কথাই তো বলেছিল নিউটন। হ্যাঁ, তুই প্রথমে বলতে পারলি না কেন? এখন সবাই বলে ওটা আবার কি আছে, তাই না? এইসব বললে তো হবে না, আলটিমেট তোমাকে না ভেতরে ঢুকতে হবে, গভীরে যেতে হবে, এবং তখন তুমি না নিজেই বুঝতে পারবে। যেমন ধরো আমি একটা কথা বলছি, ধর একটা বাচ্চা হবে একটা মেয়ের, হ্যাঁ, সে বলছে মাকে যে মা আমি ঘুমাচ্ছি, আমার তো বাচ্চা হবে, তো যখন আমার পেন উঠবে তুই বলে দিস। তখন মা বলছে ওরে বাপরে, যখন তুই মানে পেন উঠবে না লেবার পেন, তখন তোকে বোঝাতে হবে না, তুই নিজে আমার সারা পাড়া একদম ইয়ে করে ছেড়ে দিবি। তো তোমাকে তো সেই গভীরে সেই মানে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হবে। এখনকার কি হয়েছে, বেশিরভাগই খুব তাড়াতাড়ির মধ্যে চাইছে, মানে আমি 10টা কবিতা লিখে এখন বই বার করি, বই বার করা সোজা হয়ে গেছে এখন। আমাদের বই বার করে কি কঠিন ছিল তুমি ভাবতে পারবে না। বিষ্ণুদাকে নিয়ে যে প্রচ্ছদ, আর কেউ লোক নেই 7টা জেলাতে, হ্যাঁ, আর তাও বিষ্ণুদাও যেটুকু কাজ করতেন পরবর্তীকালে যেটা বিষ্ণুদা পারতেন না সেটা কলকাতাতে ঠনঠনিয়া কালীবাড়ির কাছে যে উনি করিয়ে আনতেন। এবার এত খেটেছে লোকটা মানে ভাবতে পারবে না। আমার মনে হয় 7টা জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক, যে লোকটাকে সবচেয়ে বেশি সম্মান করা উচিত কবিদের থেকে শুরু করে চিত্রকল্পদের, সেটা হচ্ছে বিষ্ণু সামন্ত। তাকে আমরা করি না, কেননা আমাদের নেচারটাই হচ্ছে কি যে বাইরে চাকচিক্য দেখাবে তাকে আমরা ইয়ে করবো। সে 2 বছরের আসুক, 5 বছর আসুক, 10 বছর আসুক, কিন্তু পুরনো যে লোকগুলো, এই সিদ্ধেশ্বর সেন, এই কৃষ্ণদেব, এদের নাম করা উচিত। কেন নজরুল কেউ হবে না, আমিও হব না, তুমিও হবে না, সেটাও হয়নি। বা আমাদের রবীন্দ্র গুহর নাম করা উচিত, মৃণাল বণিকের নাম করা উচিত। সুধাংশু সেন 1922 জন্মেছে, এই সুধাংশু সেন 100 বছর 22 সালে চলে গেছে। হ্যাঁ, আমরা করেছি কিছুই করিনি আমরা। এখন হচ্ছে কোথায় হচ্ছে, ওই যা হচ্ছে ওগুলোর কোনো মানেই হয় না। তুমি সুধাংশু সেনের সবচেয়ে বেশি আমরা তো কাছের লোক ছিলাম, আমাদেরকে দিয়ে লেখাচ্ছে, কোথায় লেখাচ্ছে? যারা আমরা একদম কাছে ছিলাম, আমরা তো ছোট ছিলাম একবারে, আমি, শ্রেয়াশিস, ইন্দ্রাণী, শান্তনু বাগচি, অনুজা বাগচি, এই 5 জন আমরা সবসময়, ছবি প্রামাণিক আর দুর্বা চট্টোপাধ্যায়, এই 7 জন আমরা সবসময় থাকতাম। তখন আমাদের বয়স 19, 20, 21। সুধাংশু মানে আমাদের মানে সত্যি কথা বলতে না দাদু নাতির সম্পর্ক ছিল, এরকম এত বয়সটা ছিল, কিন্তু তবুও হচ্ছে না তো সেরকম। মৃণালদাকে নিয়ে কোনো কাজ হচ্ছে না, আসল কাজগুলো আমরা করি না। হ্যাঁ, তাই না? যাই হোক রূপক দা, এই হীরক দা, তুমি একটা বার্তা দাও নতুন কবিদের উদ্দেশ্যে, এবং আধুনিকতা নিয়ে তোমার যে বক্তব্য তুমি এতক্ষণ বললে সেইটা নিয়ে তুমি একটা। আমি পরিষ্কার বলছি, মানে নতুন যারা কবিতা লিখতে আসবে তারা প্রত্যেকে কনফিডেন্স বিল্ড করো যে আমি যে কবিতাটা লিখবো সত্যি কিন্তু কবিতা আমি লিখতে এসেছি,
না হলে তুমি এই দুটো এটাও দেখলাম ওটাও দেখলাম, ওটা করো না। যে কোনো জিনিসে ফোকাস করো, এটা হচ্ছে আমার প্রথম কথা। ভালো কাজ করো, যে কোনো জিনিস সমাজে যে কোনো ভালো কাজ করো, বা যে কোনো শিল্পের দিকে থাকো, যে দিকে তোমার ন্যাক আছে সেটা ভালো করে করো। সব কিছুই করলাম মানে জ্যাক অফ অল ট্রেড হয়ে কোনো লাভ হবে না, মাস্টার অফ নান হয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, তোমাকে মাস্টার হতে হবে। তাই আর খুব তাড়াতাড়ি বই বের করো না, বই বের করো না তাড়াতাড়ি, কেননা একটু সময় নাও। এখন যদি বলো যে আপনাদের তো বই বেরোচ্ছে, আমাদের বই বেরোচ্ছে 40 বছর বাদে বই বেরোচ্ছে, প্রকাশকরা একটু ইন্টারেস্টেড হয়েছে বলে বেরোচ্ছে, আমরা জোর করে তো বই বার করছি না। সেরকম তোমার যখন প্রকাশক বলবে, 2-4 জন কেউ অন্তত বলবে যে হ্যাঁ তোমার এটা বই বার করা উচিত, বা এই কবিতাগুলো যেগুলো পত্রিকাতে বেরিয়েছে করো, তখন করো। বইটা চট করে করো না, একটু একটু রেওয়াজ করে নাও, গানে যেমন রেওয়াজ করে না, হ্যাঁ সেরকম একটু রেওয়াজ করে নাও, এটা বলবো এক পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে যেটা আমি প্রথম বলবো বেসিক, সে শব্দের চয়ন, যেটা ব্যাপারটা, চিত্রকল্পটা, উপমাটা, মিথ ব্যবহার, এগুলো এই 4টা যে স্তম্ভের উপর দাঁড়িয়েছে কবিতাটা, এই 4টা যে কঙ্কাল, এটার উপর দাঁড়িয়ে আছে তো কবিতাটা, তো সেটা তুমি একটু চর্চা করে 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 দেখে নাও। আর যেটা বলবো 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট কথা এটা, সেটা হচ্ছে যে চোখ কান খোলা রেখে ডান বাম সমস্ত লেখা তুমি পড়বার চেষ্টা করো, পুরনো লেখা পড়তে শুরু করো। এবং অন্তত আমি একবারে তোমাকে পিন পয়েন্টেড বলছি, রবীন্দ্রনাথ তত্ত্ব পড়তেই হবে, জীবনানন্দ পড়তেই হবে, নজরুল পড়তেই হবে, মাইকেল পড়তে হবে, এই 4টা কিছু বলছি না, শুধু 50-এর দশকে 10 জন কবি শ্রেষ্ঠ কবিতা পড়ো, তাহলেও তোমার অন্তত আধুনিক জ্ঞানটা কিছুটা হয়ে গেল। এরপরে তুমি এখনকার যে লেখা সেটা পড়ো। এই কম্পারেটিভ লিটারেচারের মতন কম্পারেটিভ স্টাডি করতে করতে তুমি তোমার নিজের ভাষা খুঁজে পাবে, এবং যখন তুমি নিজের ভাষা খুঁজে পাবে তখন তুমি জানবে যে আমার এটা মৌলিক গবেষণার কাজ হলো কবিতাকে। নমস্কার, যারা দেখছেন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক হীরক বন্দ্যোপাধ্যায় মহাশয়। আপনারা সকলেই শুনলেন তার মূল্যবান মতামত, এবং হীরকদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। হীরকদা আমাদের সঙ্গে আরও একবার এসেছিলেন, এবং আরও পরবর্তীকালে আরও কিছু আলোচনা আমাদের অনেকেই করেছেন, যারা প্রশ্ন রয়েছেন সেসব প্রশ্ন নিয়ে আরেকদিন দেখা হবে। তো নমস্কার হীরকদা, নমস্কার, ভালো থাকবেন। সফটওয়্যার করিডোরের সম্পাদক জয়ন্তকে অনেক মানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসার শতত ধন্যবাদ। আর আপনাদেরও যারা এটা শুনছে, এটা কিন্তু পপুলার হয়েছে, কারণ সবাই দেখছেন, আমাকে ফোন করেও বলেছে অনেকে যে এটা আমরা দেখি জয়ন্তের এইটা কাজে আপনারা দেখুন, এবং প্রত্যেকের মতামত যাদের সেটা শুনুন, এবং যারা কিছু প্রশ্ন থাকে প্রশ্ন থাকে বলুন, আমরা আরো অনেকজনকে হীরকদা আছেন বা বিশিষ্ট সাহিত্যিকদের বসিয়ে আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব। নমস্কার।